ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। 2021 সালে গত জুলাই মাসের মতো এই আগস্ট মাসেও তোমাদের শিক্ষা দপ্তর থেকে দেওয়া অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে স্কুল থেকে, যেগুলি এই আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি তোমাদের আবার পরের মাসে মিড ডে মিলের সময় সেপ্টেম্বর মাসে জমা করতে হবে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর কিভাবে লেখা যেতে পারে, অর্থাৎ মডেল একটা উত্তর আমরা তৈরি করে দেখাবো, যেটা থেকে তোমরা এ বিষয়ে একটা ধারণা তৈরি করতে পারবে এবং অবশ্যই এটার উপর বেস করে তোমরা নিজেদের মতো করে নতুন উত্তরও লিখতে পারো। প্রথমে আমরা দেখে নেব এই আগস্ট মাসে ইতিহাস 9-এর প্রশ্ন কী ছিল। ক্লাস 10-এর মতো ইতিহাসেও দেখা যাচ্ছে 4 রকমের মোট প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরের দাগে রয়েছে স্তম্ভ মেলানো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো, 4টি দেওয়া রয়েছে। তার মধ্যে ক স্তম্ভে রয়েছে 1 ইয়ং ইতালি, 2 সেফটি ল্যাম্প, 3 ইউটোপীয় সমাজতন্ত্র, 4 রক্ত ও লৌহ নীতি। খ স্তম্ভে রয়েছে সাঁ সিমো, জোসেফ মাৎসিনি, বিসমার্ক ও হামফ্রে ডেভি। 2 দাগে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো, এখানেও 4টি বাক্য দেওয়া রয়েছে, সেগুলি সত্য না মিথ্যা আমাদের উল্লেখ করতে হবে। 3 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্যে উত্তর লেখো, অর্থাৎ 2 নম্বর মানের প্রশ্ন 2টি। 4 নম্বরে রয়েছে 7-8টি বাক্যে উত্তর দাও, অর্থাৎ 4 নম্বর মানের প্রশ্ন 1টি দেওয়া হয়েছে। 1 দাগে যে স্তম্ভটি আমরা দেখছি সেখানে স্তম্ভটা মেলাতে হবে নাম এর সঙ্গে কোন বিষয়টি কার সাথে জড়িত। যেমন 1-এ আমরা দেখছি ইয়ং ইতালি। ইয়ং ইতালি বা নব্য ইতালি, এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন খ জোসেফ মাৎসিনি। সুতরাং আমরা ইয়ং ইতালির পাশে সোজা করে অ্যারো বা দাগ দিয়ে লিখতে পারি জোসেফ মাৎসিনি। 2 নম্বর সেফটি ল্যাম্প বা নিরাপত্তাবাতি কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী হামফ্রে ডেভি। সুতরাং সেফটি ল্যাম্পের পাশে আমরা সোজা করে লিখব ঘ হামফ্রে ডেভি। 3 নম্বরে রয়েছে ইউটোপীয় সমাজতন্ত্র। ইউটোপীয় সমাজতন্ত্র বা কাল্পনিক সমাজতন্ত্র যাকে বলা হয়ে থাকে বা কল্পনা বিলাসী সমাজতন্ত্র, এই তত্ত্বের সঙ্গে জড়িত, যদিও এর মূল প্রবক্তা ছিলেন টমাস মোর, এই তত্ত্বের সঙ্গে জড়িত যিনি দার্শনিক বা ঐতিহাসিক তার নাম এখানে আমরা পাচ্ছি সাঁ সিমো বা সেন্ট সাইমন। 4 নম্বরে আছে রক্ত ও লৌহ নীতি। এই নীতির প্রবক্তা ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক। সুতরাং রক্ত ও লৌহ নীতির পাশে আমরা সোজা করে লিখলাম বিসমার্ক। অর্থাৎ এই স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে স্তম্ভগুলিকে ক স্তম্ভ এবং খ স্তম্ভ প্রশ্ন দেখে সরাসরি লিখে নিয়ে অ্যারো করে আমরা দাগ দিয়ে উপর নিচে লিখব না। চেষ্টা করব সবসময় বাঁ দিকে স্তম্ভের নামগুলো আগে লিখে নিয়ে তারপরে সোজাসুজি যেগুলো আগে পারলাম সেই স্তম্ভের নামগুলো সোজা দাগ দিয়ে বা অ্যারো করে খ স্তম্ভের নামগুলো আমরা লেখার চেষ্টা করব। 2 নম্বরে সত্য বা মিথ্যা নির্ণয় করো, 4টি বাক্য রয়েছে। 1 নম্বর বাক্য রয়েছে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 সালে। এই তথ্যটি সত্য না মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যে ফরাসি বিপ্লবের পর যে নতুন প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল সাধারণভাবে ফ্রান্সের ইতিহাসে তাকেই বলা হয় প্রথম প্রজাতন্ত্র। পরবর্তীকালে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের পর রাজতন্ত্রের অবসান ঘটিয়ে, অর্থাৎ দ্বিতীয় ফিলিপের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নতুন প্রজাতন্ত্র আরেকটি স্থাপন করা হচ্ছে, যার দায়িত্ব গ্রহণ করেছিলেন নেপোলিয়ন বোনাপার্টের ভাইপো তৃতীয় নেপোলিয়ন। অর্থাৎ দ্বিতীয় প্রজাতন্ত্র স্থাপিত হচ্ছে 1848 সালে, যার রাষ্ট্রপতি হয়েছিলেন তৃতীয় নেপোলিয়ন বা লুই নেপোলিয়ন। পরবর্তীকালে তিনি আবার এই প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে দিয়ে যদিও দ্বিতীয় রাজতন্ত্র স্থাপন করেছিলেন।
তবে এখানে আমরা তথ্যটা তাহলে কী পাচ্ছি, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1848 সালে, বিষয়টি সত্য। 2 নম্বরে আছে শিল্প বিপ্লবের সময়ে ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়। এটা আমরা সকলেই জানি যে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং সেই সময় ইংল্যান্ডের উৎপাদনের বিচারে বা রপ্তানির বিচারে সমস্ত দেশের রপ্তানি কাছে ইংল্যান্ড হয়ে পড়েছিল বিশ্বের কারখানার মতোই, কারণ সেখান থেকে বিপুল পণ্য সামগ্রী রপ্তানি হতো ইউরোপ জুড়ে। সুতরাং ইংল্যান্ড হয়ে পড়েছিল বিশ্বের কারখানা। এই বিষয়টিও সত্য, তথ্যটি সত্য। 3 নম্বর বাক্যটি রয়েছে হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। ইতালির ঐক্য আন্দোলন পড়তে গিয়ে আমরা এই কোটেশনটি আমরা পাই যে ইতালিকে একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র বলে ঘোষণা করেছিলেন বা উল্লেখ করেছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক। সুতরাং হিটলারের ভাষা এটি হবে না। এখানে দেওয়া তথ্যটি হলো মিথ্যা বা ভুল। 4 নম্বরে রয়েছে অ্যাড্রিয়ানোপলের সন্ধি। অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। তো এই তথ্যটিও সত্য, রাশিয়া তুরস্কের মধ্যেই স্বাক্ষরিত হয়েছিল অ্যাড্রিয়ানোপলের সন্ধি 1829 সালে। এরপর আমরা চলে আসব 3 দাগের 2টি প্রশ্ন রয়েছে, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে রিসর্জিমেন্টো। রিসর্জিমেন্টো কি? আমরা জানি যে যখন আমরা ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন পড়তে যাই সেখানে আমরা উল্লেখ পেয়েছি যে জার্মানির ঐক্য আন্দোলন সূচনা পর্বে বা শুরুর দিকে জার্মানিতেও এরূপ একটি নবজাগরণের সৃষ্টি হয়েছিল যেটা জার্মান ঐক্য আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিল। সেটি হলো প্যান জার্মানিজম নামে পরিচিত, যাকে বলা হয় সর্ব জার্মানবাদ। একই রকমভাবে ইতালিতে যে মানসিক বা চিন্তাগত যে উন্নতি ঘটেছিল, জাগরণ ঘটেছিল, সেটাকে বলা হয় রিসর্জিমেন্টো বা ইল রিসর্জিমেন্টো। আমরা এটাকে সংক্ষেপে, যেহেতু 2টি থেকে 3টি বাক্য উত্তর করতে বলা হয়েছে, আমরা এরকম লিখতে পারি রিসর্জিমেন্টো কী বা ইল রিসর্জিমেন্টো কী। এরকম লিখি যে রিসর্জিমেন্টো বা ব্র্যাকেটে ইল রিসর্জিমেন্টো কথার অর্থ হলো পুনর্জাগরণ বা রাইজিং এগেন। 19 শতকের প্রথম ভাগে ইতালির কবি, সাহিত্যিক, ঐতিহাসিক ও বুদ্ধিজীবীগণ তাদের রচনার মাধ্যমে ইতালির গৌরবময় ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে থাকেন। এর ফলে ইতালিবাসীর মনে যে দেশপ্রেম, ঐক্যবোধ ও জাতীয়তাবোধে জাগরণ ঘটে তা রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত। এরপরে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে ঘেটো কাকে বলে? অর্থাৎ শিল্প বিপ্লব পড়তে গেলে আমরা এই শব্দটিও পেয়ে থাকব। ঘেটো কি না, এইরকম লিখতে পারি যে ঘেটো কথাটি এসেছে হিব্রু শব্দ গেট থেকে, যার অর্থ হলো বিচ্ছিন্ন দলিল। ইতালির ভেনিস শহরে সংখ্যালঘু ইহুদিদের বসবাসের জন্য নির্দিষ্ট অঞ্চল ছিল ঘেটো। অর্থাৎ আসলে ঘেটো বলা হতো কোনটিকে? ইতালির ভেনিস শহরে সংখ্যালঘু ইহুদি যারা বসবাস করতেন তাদের জন্য নির্দিষ্ট করা অঞ্চলটা ঘেটো নামে পরিচিত ছিল। সেই অনুকরণে পরবর্তীকালে দেখা যাচ্ছে শিল্প বিপ্লবকালে সাধারণত দরিদ্র শ্রমিক শ্রেণীর মানুষেরা শহরের সবচেয়ে দুর্দশাগ্রস্ত ও অনুন্নত কোনো নির্দিষ্ট এলাকায় বসবাস করতে বাধ্য হতো। ইউরোপে এইগুলিকেই বলা হতো ঘেটো। অর্থাৎ ইতালি ভেনিস শহরে সংখ্যালঘু ইহুদিদের জন্য যে অঞ্চল সেটা ছিল ঘেটো, তারই অনুকরণে শিল্প বিপ্লবের সময় দরিদ্র শ্রমিক শ্রেণীর মানুষের বসবাসের জন্য যে সবচেয়ে অনুন্নত, পিছিয়ে পড়া, নোংরা, অপরিচ্ছন্ন যে অঞ্চলটি দেওয়া হয়েছিল বসবাসের জন্য, সেইগুলিকে চিহ্নিত করা হতো ঘেটো নামে। এরপর আমরা দেখছি 4 দাগের একটি মাত্র প্রশ্ন রয়েছে, 7টি বা 8টি বাক্যে উত্তর দাও, অর্থাৎ 4 নম্বরের মানে প্রশ্ন। কাকে মুক্তিদাতা জার বলা হতো এবং কেন? যদিও 7-8টি বাক্যে বলা হলেও আমরা মোটামুটি এটিকে 10-11টি বাক্যে লেখার চেষ্টা করেছি, পয়েন্ট দেওয়ার বেশি দেখিয়ে। তবে তোমরা নিজেদের সুবিধা মতো পয়েন্ট কম করেও 7-8টি বাক্যে রেখে লিখতে পারো।
তার উত্তর আমরা এইরকম লিখতে পারি যে কাকে মুক্তিদাতা জার বলা হতো এবং কেন। রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার, সময়কালটা তার ছিল 1855 থেকে 1881। আলেকজান্ডার ছিলেন একজন সংস্কারপন্থী ও বাস্তববাদী শাসক। তিনি 1861 সালের 19শে ফেব্রুয়ারি এক ঐতিহাসিক ঘোষণার দ্বারা রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেছিলেন। এটি ইতিহাসে মুক্তির ঘোষণাপত্র বা এডিক্ট অফ ইমানসিপেশন 1861 নামে খ্যাত। এর তাৎপর্য কী? মানে যদি প্রশ্ন থাকে যে ভূমিদাস মুক্তি ঘোষণাপত্রের তাৎপর্য বা গুরুত্ব, সেটাও হলে আমরা এরকম লিখতে পারি। আর কেন বলা হতো, ব্যাখ্যা বলা হচ্ছে যখন, তখন এই তাৎপর্য বলে আমরা উপসংহার দিয়ে শেষ করব। ফলাফল বা তাৎপর্য, এর ফলটা কী হয়েছিল? যার দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক ভূমিদাসদের এই মুক্তির ঘোষণা রাশিয়ার ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। 1 নম্বর গুরুত্ব কী? স্বাধীন প্রজার স্বীকৃতি। যে 1861 সালে মুক্তির ঘোষণার দ্বারা রাশিয়ার ভূমিদাস বা সার্ফরা স্বাধীন প্রজা হিসেবে স্বীকৃতি পান এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার লাভ করেন। 1। 2 নম্বর কৃষিক্ষেত্রে উন্নতি। ভূমিদাস প্রথার অবসানের পর রাশিয়ায় কৃষিক্ষেত্রে মজুরের যোগান বৃদ্ধি পায়, ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। 3 নম্বর শিল্পের উন্নতি। মুক্ত ভূমিদাসরা শিল্প কারখানা, খনি প্রভৃতিতে সুলভ শ্রমিক হিসেবে নিযুক্ত হলে শিল্পক্ষেত্রেও অগ্রগতি ঘটে। 4 নম্বর অর্থনৈতিক উন্নতি। কৃষি ও শিল্পের উন্নতির ফলে রাশিয়ার বাণিজ্য ক্ষেত্র অগ্রগতি ঘটে, জমির মূল্য বৃদ্ধি পায়, সরকারি কোষাগারে রাজস্বের পরিমাণও বৃদ্ধি পায়। এর ফলে সার্বিকভাবে রাশিয়ার অর্থনৈতিক উন্নতি ঘটে। আর 5 নম্বর গুরুত্ব নতুন যুগের সূচনা। ভূমিদাস মুক্তির ফলে রাশিয়ায় দীর্ঘকাল প্রচলিত এক মধ্যযুগীয় কুপ্রথার অবসান ঘটে এবং প্রগতিশীল নতুন যুগের সূচনা হয়। তাহলে এই 5টি হচ্ছে ভূমিদাস মুক্তির ঘোষণার তাৎপর্য বা ফল। তাহলে উপসংহারে আমাদের লিখতে হবে তাহলে মুক্তিযুদ্ধ কেন বলা হচ্ছে সামগ্রিকভাবে। শেষে আমরা এটুকু লিখতে পারি যে রাশিয়ার সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসে 1861 সালের এই ভূমিদাস মুক্তির অপরিমেয় গুরুত্বের কারণে যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা জার হিসেবে খ্যাত হন। তবে এর দ্বারা রাশিয়ার ভূমিদাসরা জমিদারদের হাত থেকে মুক্তি পেলেও তারা অর্থনৈতিক স্বাধীনতা পাননি। কেবল মুক্তি দিয়েছিলেন বলেই নয়, মুক্তি দেওয়ার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা রাশিয়ায় ঘটছে, কৃষি উন্নতি ঘটছে, শিল্পের উন্নতি ঘটছে, আর্থিক উন্নতি ঘটছে, নতুন যুগের সূচনা হচ্ছে, সামগ্রিকভাবে রাশিয়া একটা মুক্তির দিক চলে আসছে। পুরাতন ব্যবস্থা থেকে রাশিয়ার মুক্তি ঘটছে। তাই যার দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হচ্ছে মুক্তিদাতা জার। তাহলে ছাত্রছাত্রীরা এই উত্তরগুলি থেকে তোমরা তোমাদের লেখা উত্তরগুলিকে চেক করে নিতে পারো, প্রয়োজনে কারেকশনে করতে পারো। আর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের এই চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।